বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে দশম শ্রেণীর শিক্ষার্থী থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আজ তোমাদের সাথে যুক্ত আছে আমি নীলরতন মণ্ডল, সহকারী শিক্ষক হিসাব বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা দশম শ্রেণীতে আসো তাদের কিন্তু এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এবং বাধ্যতামূলক, যেটা নাম হচ্ছে আমাদের দশম অধ্যায় আর্থিক বিবরণী। দেখো, আজকের আমি মূল বই 2 নম্বর অঙ্ক যেটা আছে সমস্যা, সেটা সমাধান করে দিচ্ছি। তোমরা একটু মনোযোগ সহকারে অবশ্যই ক্লাসটা দেখবে। আর্থিক বিবরণী বলতেই বলা হচ্ছিল কি, অর্থাৎ বছর শেষে যেটা আমরা একদম শেষে থাকবে রেওয়া মিলের প্রস্তুত করার পর যেটা আমরা নির্ণয় করা হয় সেটাই ছিল কি আমাদের আর্থিক বিবরণী। দেখো, সেখানে আমাদের একটা রেওয়া মিল থাকবে, রেওয়া মিল থেকে আমরা কি কি প্রস্তুত করব সেগুলো দেওয়া থাকবে। এখন লেখা আছে কি দেখি, প্রারম্ভিক মজুত পণ্য 30,000 টাকা, ক্রয় বিক্রয় 2,90,000, 4,20,000 আছে আমাদের। এর ক্রয়টা ডেবিট, বিক্রয়টা ক্রেডিট। আন্তঃপরিবহন 6,000 টাকা ডেবিট, ফেরত 12,000 টাকা, যেটাকে ডেবিট পাশে বলা হয় আমাদের বিক্রয় ফেরত, ক্রেডিট পাশে ক্রয় ফেরত। বাট্টা প্রদত্ত বাট্টা, প্রাপ্ত বাট্টা। বেতন 9 মাস। মনে রাখবে যে 12 মাসের নিচে যদি হয় সেটা কি হয় আমাদের বকেয়া, 12 মাসের বেশি যদি হয় সেটা হবে কি আমাদের অগ্রিম হবে। আমদানি শুল্ক ডেবিট, মণিহারি 4,000, বিজ্ঞাপন ডেবিট, প্রাপ্য বিল দেওয়া আছে। এখন বলা হয়েছে সমন্বয়। আমরা যতগুলো জানি যে রেওয়া মিল প্রস্তুত করার পরে যদি কোনো লেনদেন সমন্বয় হয় তো সেগুলো কি বলা হয়, আমাদের সমন্বয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। তাহলে সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য 40,000 টাকা, যার বাজার মূল্য 2,000 টাকা বেশি। কি লেখা আছে? সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য আছে 40,000 টাকা আর যার বাজার মূল্য দেওয়া আছে 2,000 টাকা বেশি। আমাদের কনজারভেটিভ রুল যেটা রক্ষণশীলতার নীতি অনুযায়ী, হিসাব বিজ্ঞানের কতগুলো নিয়ম আছে, যেটা মান আছে আন্তর্জাতিক মান, সেখানে একটা আছে রক্ষণশীলতার কনজারভেটিভ রুলস। সেই মান অনুযায়ী ছোট যে মূল্যটা হবে সমাপনী মজুদ, সেটাই আমাদের অন্তর্ভুক্ত করতে হবে। প্রারম্ভিক মজুদের মধ্যে 500 টাকা মণিহারি অন্তর্ভুক্ত আছে। এটা আমরা জানি, প্রারম্ভিকের মধ্যে কোনো মণিহারি অন্তর্ভুক্ত হলে সেটাকে নতুন মণিহারি হিসেবে আমরা বিবেচনা করি। সম্ভাব্য ক্রেতাদের মাঝে 6,000 টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে, যা হিসাবভুক্ত হয়নি। এখন আমাদের হিসাব করতে হবে এই 6,000 টাকা পণ্য বিনামূল্যে বিতরণ, এটা আরেকটা নাম হচ্ছে কি আমাদের বিজ্ঞাপন হিসেবে ধরে থাকি। পরিবহন খরচ 3,000 টাকা বকেয়া রয়েছে আর পক্ষান্তরে শুল্ক বাবদ 1,000 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে। দেখো শিক্ষার্থী, এইটুকু ছিল আমাদেরকে সমন্বয়। এখন দেখো আমাদের করতে হবে কি করণীয়। উপযুক্ত তথ্য হতে নিট বিক্রয়ের পরিমাণ, নিট বা প্রকৃত বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে হবে। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হবে। মোট মুনাফা 1,26,500 টাকা ধরে বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে হবে। তার মানে আমাদের কাজটা করতে হবে কি, দেখো করতে হবে এটা মোট বিশদ আয় বিবরণীর দুটো অংশ আমরা আগে বলছিলাম, একটা অংশ মোট মুনাফা আর একটা অংশ নিট মুনাফা। আমাদের মোট মুনাফা দেওয়া আছে, নিট মুনাফাটা করতে হবে। আর কি করতে হবে, বিক্রিত পণ্যের ব্যয় করতে হবে। বিক্রিত পণ্যের ব্যয় বলতে বুঝি আমরা যতটুকু পণ্য সামগ্রী বিক্রি করা হবে তার সমস্ত ক্রয় মূল্য জাতীয় খরচ কতটুকু হয়েছে তার সমষ্টিটাই ছিল কি আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। অর্থাৎ যতটুকু পণ্য সামগ্রী আমরা বিক্রি করব তার খরচ সংক্রান্ত, ক্রয় সংক্রান্ত এবং আনুষঙ্গিক খরচের সমষ্টিটাই ছিল কি আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। আর নিট বিক্রয় বা প্রকৃত বিক্রয়, যেটাখান থেকে আর আমাদের কখনোই বাড়বেও না কমবেও না, সেটা ছিল আমাদের নির্ণয় করব। দেখো তাহলে আমরা ক নম্বর দেখি, নিট বিক্রয়ের পরিমাণ। আমরা আর্থিক বিবরণী বলতে এটাই বুঝি বছর শেষে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা কতটুকু মোট মুনাফা, নিট মুনাফা, এবং আমরা কতটুকু সম্পদ দায় আছে বিস্তারিত জানবো, সেটাই ছিল কি আর্থিক বিবরণী। এই আর্থিক বিবরণীর একটা অংশ হচ্ছে আমাদের কি বিশদ আয় বিবরণী, আরেকটা অংশ হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী, আর একটা অংশ হচ্ছে আমাদের আর্থিক অবস্থার বিবরণী। এই 3টে অংশ আমরা এই লেভেলে, অর্থাৎ তোমরা দশম শ্রেণীতে যারা আসো আমরা এইখানে করি। আরও দুটো আমাদের আছে এর মধ্যে ধাপ আছে, সেটা আমরা এখানে করি না। এখানে আমরা 3টা ধাপ করি। একটা ধাপ হচ্ছে বিশদ আয় বিবরণী, একটা ধাপ হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী, আর একটা ধাপ হচ্ছে কি আর্থিক অবস্থার বিবরণী। তাহলে শিক্ষার্থীরা সেই বিশদ আয় বিবরণীর 2টা অংশ, একটা ছিল মোট মুনাফা আর একটা ছিল নিট মুনাফা। আমরা মোট মুনাফা দেওয়া আছে, আমরা নিট মুনাফাটা করব। তাহলে দেখো এখন তাহলে আমরা যাই যে নিট বিক্রয়ের পরিমাণ ক নম্বরে বলছে, এখানে আমরা লিখতে পারি নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয়। আচ্ছা, নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় আমরা করি। বিবরণ টাকা টাকা টাকা
আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে দুটো ঘরে রাখতে পারি, তিনটা ঘরে ক নম্বর আমাদের দরকার হয় না। দেখো বিবরণ টাকা টাকা, তাহলে আমরা এখন এখানে লিখতে পারি বিক্রয় কত টাকা আমাদের 4,20,000 টাকা আছে, 4,20,000 টাকা আছে আমাদের। ক্রেডিট পাশে আয়টা ক্রেডিট হয় বিক্রয়। এখন এখান থেকে ফেরত কোনটা, বিক্রয় ফেরত কোনটা, ডেবিট যেটা আছে বাদ। বিক্রয় ফেরত কত টাকা আছে, বিক্রয় ফেরত আমাদের 12,000 টাকা। শিক্ষার্থীরা 12,000 টাকা আমরা বাদ দিলাম, থাকে 4,08,000। শিক্ষার্থীরা দেখো আমাদের এখানে আমাদের বিক্রয়ের সাথে সম্পর্ক সংশ্লিষ্ট কোনো আর লেনদেন নাই, তাহলে আমাদের যেটা আছে 4,08,000 টাকা আমাদের নিট বিক্রয়ের পরিমাণ আমরা পেয়ে গেলাম। বিক্রয় বাদ বিক্রয় ফেরত, সংশ্লিষ্ট কোনো লেনদেন আর নাই, শেষ। এখন আমরা দেখি খ নম্বরে বলছি কি বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় না। শিক্ষার্থীরা আমরা দেখি বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়। দেখো শিক্ষার্থীরা আমরা খ নম্বরটা যাই, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়। আমরা আগে বলছিলাম বিক্রিত পণ্যের ব্যয়টা হচ্ছে কোনটা, যে পণ্য সামগ্রী যতটুকু বিক্রি করা হয়েছে তার খরচের সমষ্টিরটাই ছিল কি বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আমরা দেখি প্রথমে লিখলাম কি প্রারম্ভিক মজুত পণ্য। তা প্রারম্ভিক মজুত পণ্য কত দেওয়া আছে আমরা দেখি 30,000 টাকা আছে এখানে। প্রারম্ভিক মজুত পণ্য 30,000 টাকা বাদ। এখানে এর ভিতরে একটা দেখো দেওয়া আছে প্রারম্ভিক মজুদের মধ্যে 500 টাকার মণিহারি অন্তর্ভুক্ত আছে বাদ। মণিহারি আমরা লিখতে পারি মণিহারি ক্রয় কত আছে 500 টাকা, তাহলে আসে 29,500 টাকা গেল আমাদের প্রারম্ভিক মজুদ পণ্যটা। এখন আমরা যাব কি ক্রয়। ক্রয় আছে কত আমাদের 2,90,000 টাকা বাদ। করার সাথে কি আছে আমাদের ফেরত বাদ ক্রয় ফেরত। ক্রয় ফেরত কত আছে আমাদের 5,000 টাকা, 2,85,000 টাকা। কত আছে 2,85,000 টাকা। এখন আমাদের সংশ্লিষ্ট কি এরা মিলে নাই, দেখি আমার সমন্বয়ের মধ্যে আছে কিনা। দেখি আমাদের আছে সম্ভাব্য ক্রেতাদের মধ্যে 6,000 টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে, এটা আমরা দিতে পারি বাদ। পণ্য বিতরণ পণ্য বিতরণ আছে কত আমাদের 6,000 টাকা। তাহলে আসে কত 2,79,000 টাকা আসে আমাদের, এই 2,79,000 টাকা। তাহলে আমাদের এইটার নাম হচ্ছে কি নিট ক্রয়, এটাকে আমরা দিতে পারি কি নিট ক্রয়। দেখো শিক্ষার্থী 2,79,000 টাকা নিট ক্রয় পেলাম, গেল আমাদের প্রারম্ভিক মজুদও গেল, আমাদের ক্রয় বিক্রি গেল। এখন আমরা যাই কি আছে আন্তঃপরিবহন। ক্রয় সংশ্লিষ্ট খরচ কোনটা, সরাসরি যেটা খরচ ছিল আন্তঃপরিবহন। আন্তঃপরিবহন আছে কত আমাদের 6,000 টাকা আছে আন্তঃপরিবহন 6,000। তার সাথে কি আছে দেখি আমরা, এই পরিবহনের সাথে আমাদের খরচ 3,000 টাকা বকেয়া আছে, আমরা লিখতে পারি যোগ বকেয়া খরচ আছে কত 3,000 টাকা, কত হইল 9,000 টাকা গেল আমাদের কোনটা আমদানি শুরু গেল। এখন আসে কি আমাদের আন্তঃপরিবহন গেল। এখন আসে আমাদের কি যেটা করছে আমদানি শুল্ক আছে কি, আমরা দেখি আমদানি আন্তঃপরিবহন ছিল কত 6,000 টাকা, তার থেকে আমরা কি করি 2-3,000 টাকা বকেয়া আছে যোগ করছি। এখন আছে আমাদের আমদানি শুল্ক কত আছে আমাদের 5,000 টাকা। দেখো আমদানি শুল্ক 5,000 টাকা। এখানে একটা আছে শুল্ক অগ্রিম আছে বাদ অগ্রিম কত আছে আমাদের 1,000 টাকা, 4,000 টাকা। দেখো শিক্ষার্থীরা তাহলে আমাদের কি নিলাম, প্রারম্ভিক মজুদ থেকে মণিহারি বাদ দিলাম, নিট ক্রয় নিলাম, এরপর কি নিলাম আন্তঃপরিবহন বকেয়া আছে নিলাম, আমদানি শুল্ক অগ্রিম আছে নিলাম। এখন দেখি আমাদের আসলে আমাদের যোগফলটা কত আসে, 3 লাখ কত আসে দেখি 3,21,500 বাদ সমাপনী মজুদ, যেটা আমরা বলছিলাম ছোট যেটা নিতে হবে সেটা 20,000 টাকা কত আছে 40,000 টাকা আছে। কত থাকে 5,000 3,81,500 টাকা, 2,81,500 টাকা হবে, 2,81,500 টাকা। এটার নাম কি আমাদের, এটার নাম হচ্ছে আমাদের
বিক্রিত পণ্যের ব্যয় কত টাকা ছিল আমাদের? 2,81,500 টাকা হয়েছে। দেখো শিক্ষার্থী, আমাদের বিক্রিত পণ্যের ব্যয় হয়েছে 2,81,500 টাকা। আমরা টোটাল যোগফল আসে 3,21,500, এটাকে বলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তার থেকে আমরা সমাপনী মূল্য বাদ দিলাম, ছোট যেটা সেটা 40,000 থাকে 2,81,500। এই 2,81,500 টাকায় ছিল আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। গেল আমাদের শিক্ষার্থীর বিক্রিত পণ্যের ব্যয়। এখন আমরা কি দেবো? মোট মুনাফা এত টাকা ধরে বিশদ আয় বিবরণী। আচ্ছা, আমরা একটু বিশদ আয় বিবরণী অংশটা দেখি। আমরা মুছতে হবে। গ নাম্বারটা ছিল কি আমাদের, যেটা বিশদ আয় বিবরণী প্রস্তুত। বিশদ আয় বিবরণী নির্ণয়। এখানে আমাদের 3টা ঘর হয়। দেখি আমরা মোট মুনাফা কত দেওয়া আছে আমাদের? 1,26,500। মোট মুনাফা 1,26,500 টাকা দেওয়া আছে আমাদের। আমরা লিখি 1,26,500 মোট মুনাফা দেওয়াই আছে, তো আমাদের বের করার কোনো প্রয়োজন নাই। বাদ পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়ের মধ্যে আমাদের প্রথম কি দেওয়া আছে দেখি আমাদের? বাট্টা, প্রদত্ত বাট্টা, ডেবিট পাশের যে বাট্টাটা দেওয়া থাকে সেটা নাম হলো প্রদত্ত বাট্টা, 7,000 টাকা। এরপর দেওয়া আছে কি আমাদের? বেতন। বেতন দেওয়া আছে 54,000 টাকা। দেখো 9 মাস, তার মানে 12 মাসে 1 বছরের নিচে আছে আমাদের বকেয়া। তাহলে আমরা 9 মাস, 3 মাস বকেয়া আছে না, যোগ বকেয়া যোগ হয়, অগ্রিম বাদ হয় বকেয়া। এটাকে আমরা 54,000কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি, 6 নং 54 গুণ 3, তাহলে কত আসে? 6 নং 54, 3 6 18,000। আমরা বকে 18,000 লিখতে পারি, তাহলে আসছে কত? 72,000 টাকা আসলো। মণিহারি 4,000 যোগ নতুন ক্রয়। নতুন ক্রয় কত ছিল? নতুন ক্রয় কত করছিল আমাদের? ওই যে প্রারম্ভিক মজুদ পণ্যের মধ্যে 500 টাকা ছিল, 500, 4,500। সমাপনীর থাকলে বাদ হয়, প্রারম্ভিক থাকলে যোগ হয়। মণিহারি বিজ্ঞাপন, মণিহারি চলে গেল আমাদের। বিজ্ঞাপন আছে 12,000 টাকা। পণ্য বিতরণ আছে কত? এটা একটা বিজ্ঞাপন আমাদের, যোগ পণ্য বিতরণ। পণ্য বিতরণ আছে আমাদের 6,000 টাকা। 18,000 টাকা। বেতন গেল আমাদের। এখন আর আমাদের এখানে খরচ নাই, সরাসরি খরচগুলো। তাহলে আমরা কি করতে পারি? যোগ করতে পারি। তাই কি নিলাম দেখো? প্রদত্ত বাট্টা, বেতন যোগ বকেয়া, মণিহারি যোগ নতুন ক্রয়, বিজ্ঞাপন যোগ পণ্য বিতরণ। তাহলে এখন আমাদের কত আসে? 1,01,500 টাকা আসছে। 1,01,500 টাকা আসে আমাদের কি এটারে। এই কটা যদি আমরা যোগ করি তখন আসে 1,01,500। এখন যদি আমরা এটারে বিয়োগ করি, 1,26,500 থেকে 1,01,500 দিলে থাকে কত? 25,000। শিক্ষার্থীরা, এই 25,000টাই হইলে আমাদের পরিচালন মুনাফা। এটার নাম হলো পরিচালন মুনাফা। এখন আমরা দেব কি? যোগ অন্যান্য আয়। অন্যান্য আয়ের মধ্যে কি আছে? প্রাপ্ত বাট্টাই একটাই শুধু আছে আমাদের, প্রাপ্ত বাট্টা কত? 10,000 টাকা আছে। $35,000 টাকা। তাহলে আমাদের এখানে কত হইল? আমাদের 35,000 টাকা। শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখো
নিট মুনাফার যেটা, যে এটার নাম হলে কি আমাদের নিট মুনাফা, এইটা কী পেলাম আমরা? নিট মুনাফা। তাহলে শিক্ষার্থীরা কী হলো, মোট মুনাফা দেওয়া আছে 1,26,500, তার থেকে আমরা বাদ পরিচালন ব্যয়টা দিলাম, তারপর যেটা থাকলো 25,000, এটা হলো পরিচালন মুনাফা, তার সাথে অন্যান্য আয় কোনটা প্রাপ্ত বাট্টা যেটা আমার 10,000 আছে, যোগ করলে আসে 35,000 টাকা। এটা কি আমাদের নিট মুনাফা। তো দেখো শিক্ষার্থীরা, আজকে আমরা 2 নম্বর অঙ্কটা সমস্যার যে সমাধান করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি তোমাদের সমস্যায় ক্লাসটা আবার পুনরায় দেখতে পারো, তাহলে হয়তো আরও ভালোভাবে বুঝতে চেষ্টা করবে বা বুঝতে পারবে। তোমরা থেকে ধন্যবাদ জানাই। পরবর্তী ক্লাস আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।